অনেকেই সন্তান হারিয়েছেন। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা দেখছি একের পর এক পুনরাবৃত্তি ঘটে। কিন্তু এগুলো সমাধান করবার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট যারা রয়েছেন আসলে তাদের কোনো ধরনের উদ্যোগ কিন্তু নিতে দেখা যায় না। একেবারে যখন ঘটনাটি ঘটে তখন বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়, তদন্ত কমিটি গঠন করা হয়, কে কারা জড়িত সেটি বের করা হয়। এরপরে আসলে এরপর আর খুব বেশি উদ্যোগ আমরা নিতে দেখি না। একের পর এক ঘটনা ঘটতেই থাকে। যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু মৃত্যুবরণ করতেই থাকেন, মৃত্যুর লাশ দীর্ঘ হতে থাকে, মানুষের দীর্ঘশ্বাস হতে থাকে। কিন্তু এই থেকে অনেকে আবার অনেক ধরনের সুবিধাও নিয়ে থাকেন। আমরা এর পাশে দেখছিলাম আরেকটি সংবাদ, স্বজনদের খোঁজ আহাজারি। আমরা ভিন্ন সংবাদে যাচ্ছি। ডক্টর ইউনূসকে কার্ল স্কাউ রোহিঙ্গাদের খাদ্য ভাতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি। রাজনৈতিক দলগুলোর হাতে চূড়ান্ত জুলাই সনদ, সব দলের কাছে জুলাই জাতীয় সনদ পাঠানো হয়েছে। আগামী শুক্রবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। টিআইবির বিবৃতি, অভিযুক্তদের সেনা হেফাজতে রাখা নিয়ে প্রশ্ন। সরকার এখনও ভোজ্য তেলের দাম বাড়ায়নি, বাণিজ্য উপদেষ্টা বললেন স্বতন্ত্র বিশ্লেষণের পরেই তেলের দাম নির্ধারণ, বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন না দিলে ব্যবসায়ীদের মূল্য ঘোষণার সুযোগ নেই। 19 অক্টোবরের মধ্যে প্রতীক বাছতে হবে এনসিপিকে। ইসি 35 বছর পর ভোট উৎসব আজ। চাকসু মোট ভোটার 27,516, প্রার্থী 908। লড়াইয়ে যেসব ভিপি প্রার্থী: সাজ্জাদ হোসেন হৃদয়, ইব্রাহিম হোসেন রনি, আব্দুর রহমান রবিন, ধ্রুব বড়ুয়া, মাহফুজুর রহমান, রিজু লক্ষ্মী অবরোধ। আজ অনলাইনে জামিননামা গ্রহণ শুরু হচ্ছে। আমরা এর পাশে আরেকটি সংবাদ দেখছি। 3 দফা দাবিতে গতকাল শিক্ষকদের মার্চ ফর সচিবালয়ে আটকে দেয় পুলিশ। এমপি ও শিক্ষকদের আন্দোলন দাবি না মানলে আজ শাহবাগ ব্লকেট। আইএমএফের পূর্বাভাস, চলতি বছর প্রবৃদ্ধি হতে পারে 3.8%। সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। বিএনপির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত। প্রশাসনের ফ্যাসিবাদের দোষর বিশেষ দলের লোকদের দেখছে দলটি। ফের সংঘাতে আফগানিস্তান পাকিস্তান। গাজা যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর বিশ্ব নেতাদের। মিশরে শান্তি সম্মেলনের সভাপতিত্ব করেন ট্রাম্প ও সিসি। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি, মেলোনি। এরপর রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করেছে রাষ্ট্র সংস্কারের নতুন চুক্তি, জুলাই জাতীয় সনদ 2025 সংসদে উচ্চ কক্ষে পিআরের প্রস্তাব। সুপ্রিম কোর্ট প্রশাসন সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা। প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূসের সাথে রোম ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নিয়ে তারা সাক্ষাৎ করেন। প্রবাসীদের সাথে আলাপকালে প্রধান উপদেষ্টা ভেজাল বাংলাদেশিদের অদল বদল চায় তারই। আগস্ট অভ্যুত্থানের নেতাদের শ্রদ্ধাঞ্জলি জানালো জাতিসংঘ। আগুনে নিভে গেল 16 প্রাণ। মিরপুরের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের লাশ নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সব বিভাগীয় শহরে মানববন্ধন, নির্বাচনের আগেই গণভোট চায় 5 ইসলামী দল। এরপর রয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে শুরু হচ্ছে হাসিনা সহ 286 জনের বিচার। 5 মাসেই তদন্ত শেষ, অনুপস্থিতিতে এই বিচার কাজের নির্দেশ কোর্টের। সবাই মিলে দেশ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে চাই ফখরুল। মিরপুরে পথে সবাই ডাক্তার শফিক। জামায়াত সহ সব মানুষের অধিকার নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্সের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন। কাল রাকসু নির্বাচন, ভোট দেবেন 27,500 শিক্ষার্থী। বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন আজ। সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। বিএনপির প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে। সাক্ষাৎকার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব ও কৌশলগত রাজনীতি কাজে লাগালে দক্ষিণ এশিয়ার চেহারা পাল্টে যাবে। দেশক ইত্তেফাক পত্রিকাও দেখলাম সেই একই সংবাদ করছে। গার্মেন্টস রাসায়নিক গুদামে আগুন, নিহত 16। 7 ধরনের রাসায়নিক ছিল অবৈধ গুদামে। পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা। গতকাল রাজধানীর শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। স্বামী নাজবুলের ছবি নিয়ে খুঁজে বেড়াচ্ছেন নাসিমা। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটা বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহাসচিব জাকিরউদ্দিন আহমেদ। জনাব জাকিরউদ্দিন আহমেদ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমরা দেখছিলাম যে গতকালকে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল চুরিহাট্টার পরে। এটি মর্মান্তিক একটি দুর্ঘটনা যেখানে 16 জনের প্রাণ গিয়েছে এই পর্যন্ত ঘটনাস্থলেই। আমরা দেখছি যে অনেকেই এখনও পর্যন্ত তাদের স্বজনদেরকে সেখানে খুঁজছেন, অর্থাৎ সেখানে কিন্তু এখনও পোড়া লাশের গন্ধ বাতাসে বেড়াচ্ছে। আমরা একটি ঘটনা দেখছিলাম যে আসলে এই যে ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে, একটির পর একটি ঘটনা ঘটছে, সেখানে আমরা বলছিলাম যে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু তদন্ত কমিটি গঠন করার পরে আমরা কয়েকদিন আসলে এই বিষয়গুলো নিয়ে একটু তোড়জোড় দেখি সংশ্লিষ্ট যারা রয়েছেন।
এরপরে আসলে এইগুলো নিয়ে খুব বেশি আমরা কাজ করতে দেখি না। এখন কিন্তু অনেকেই যার যার পক্ষ থেকে দায়সারা বক্তব্য দিচ্ছেন। বিজিএমের পক্ষ থেকে এই ঘটনার সাথে সাথেই কিন্তু বলা হয়েছে যে না, তারা আসলে বিজিএমের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে আমরা আর দেখছিলাম যে ফায়ার অ্যান্ড সেফটির যেই এগুলো নেওয়া দরকার ছিল সেগুলো আসলে তারা কিন্তু নেয়নি। তাহলে কীভাবে একেবারে খোদ রাজধানীর মধ্যেই এই ধরনের কারখানা তারা চালালো, যেখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের আসলে কোনো তদারকির বাইরে গিয়ে এই ধরনের ঘটনা ঘটলো এবং এই যে আগুনের ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটলো? কি মনে হয় আপনার আসলে কি করা দরকার ছিল এবং কি করা দরকার অদূর ভবিষ্যতে? ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে আমাদের বাংলাদেশে আরো 16টি তাজা প্রাণ চলে গেল, সেই জন্য গভীরভাবে আসলে দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারবর্গকে। বারবার শুনতে হয়, বারবার একই জিনিস বলতে হয়, আসলে খুব কষ্ট হয়। দেখেন, চিন্তা করে কালকে সকালেও তারা জানতো না তারা আর ফিরবে না আমাদের মাঝখানে। তো এই যে তাদের কর্মযজ্ঞের জন্য, কর্মকাণ্ডের জন্য অফিসে আসা বা কেমিক্যাল গুডাউনে আসা বা ফ্যাক্টরিতে আসা, এসে না ফিরে যাওয়া, এইগুলো কিন্তু একটা পরিবারের জন্য খুবই বেদনাদায়ক। আপনি যেটা বলছিলেন যে আসলে কি করা উচিত বা কি করা উচিত ছিল, প্রথমেই যদি বলতে চাই যে আমরা এই কেমিক্যাল গুডাউনের আগুনের ওয়েক আপ কল কিন্তু আমরা অনেক বছর আগেই পেয়েছি। আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি আছে, স্পষ্টভাবে বলা আছে যে একটা কেমিক্যাল গুদামের শ্রেণী বিন্যাসগুলো কিভাবে হবে এবং কেমিক্যালের যে দাহ্য পদার্থ, গ্যাস বা বিস্ফোরণ জাতীয় যে পদার্থগুলো থাকে সেগুলো কিভাবে সংরক্ষণ করতে হবে। একেবারে যদি আমি মোটা দাগে বলি যে সে গ্রুপ এইচ এর মধ্যে রাখা হয়েছে, মানে হ্যাজার্ডিয়াস অকুপেন্সি এই গুদামগুলো থাকে যারা, যেগুলোতে কেমিক্যাল থাকে। এটাতে ফায়ার রেটেড ডোর দেওয়া দরকার ছিল, এটাতে পুরো ভবনটাকে 2 ঘন্টার রেটেড করা দরকার ছিল। আপনি দেখবেন ভিডিওতে আমরা দেখেছি উপরে টিনের চাল ছিল। তাহলে এটা কিভাবে রেটেড হলো? এইটাতে কিভাবে অনুমোদন পেল যে আপনার কেমিক্যাল রাখবে? আমি ধরে নেই যে অনুমোদন নাই। তা আমাদের কি ন্যূনতম দায়িত্ব নেই অ্যাজ এ ওনার, একটা শিল্প কারখানায় বা একটা কমার্শিয়াল জায়গাকে কিভাবে প্রোটেক্ট করব? মজার ব্যাপার হচ্ছে যে এইটা একটা আবাসিক এরিয়া। তো এইটাতে কিভাবে সে ট্রেড লাইসেন্স পেল? ন্যূনতম ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট অথবা আইআরসি ইআরসি না থাকলে সে তো ইম্পোর্টই করতে পারে না। সে তো গুদামজাতের কথা হচ্ছে পরে। সেই সেই কাজগুলো সে কিভাবে করলো, এত বছর ধরে কিভাবে করছে? এই জায়গায় বিশাল একটা কোয়েশ্চেন থাকে। আমরা প্রতিবার আলোচনা করি, প্রতিবার কেন জানি এইগুলো হারিয়ে যায়। এই জায়গায় আমি বলবো, যেহেতু অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি, আমার দেশে এখনো অ্যাওয়ারনেসের যথেষ্ট অভাব রয়েছে। প্রতিটি ভবন, প্রতিটি স্টেক হোল্ডার এবং প্রতিটি লাইসেন্সধারীকে ন্যূনতম 3 দিনের প্রশিক্ষণ নিতে হবে। বিশ্বের প্রতিটি দেশে আপনি যদি আজকে খেয়াল করেন যে আমরা 100 বছর আগে জার্মানিতে পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল কি, যে লাইসেন্স নিবে তাকে অবশ্যই লাইফ সেফটি এবং হেলথ সেফটির উপরে ট্রেনিং নিতে হবে। সে যেহেতু এই এক্সামে পাশ করে, দেন হি উইল গেট দ্য ট্রেড লাইসেন্স। কারণ সে বিজনেস ওনার হিসেবে যদি নিজেই না জানে যে আমি যে বিজনেসটা করতে যাচ্ছি, শুরু করব, আমার এমপ্লয়িগুলো কিভাবে সেফটি এনশিওর করব, আমার ভবনটা কিভাবে সুরক্ষিতভাবে বানাবো, কি কি মেজার এখানে নিতে হবে, কি কি ইকুইপমেন্ট এখানে রাখতে হবে আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটাকে প্রতিরোধ করার জন্য, সেই জিনিসগুলো যদি মালিক পক্ষ না জানে তাহলে সে কিভাবে সিকিউর করবে আমাকে, আমার সমাজকে, আমার মানুষগুলোকে? এই জায়গায় আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে, সিটি কর্পোরেশনকে বারবার জানিয়েছি। আমি আপনি মানে জেনে খুশি হবেন, আমি জানি না, মানে আসলে সত্যি কথা হচ্ছে খুব কষ্টে বলছি। এই সিটি কর্পোরেশন যখন নতুন প্রশাসক আসলেন, ওনাকেও চিঠি দিয়ে জানাচ্ছি যে আমরা ফ্রি অফ কস্টে ট্রেনিং আয়োজন করে দেব। কিন্তু দুঃখের ব্যাপার, ওনারা এইগুলোকে নিয়ে আসলে আলোকপাত করেন না, বা তারা হয়তো চিন্তা করেন জীবনে কয়বার আগুন লেগেছে বা কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু একটা প্রাণের যে কত মূল্য সেটা কবে বুঝবেন? আমার আসলে মানে খুব জনাব জাকির আহমেদ, আমরা কষ্ট হয়। আমরা একটি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। সেটি হচ্ছে যে দায় চাপানোর যে বিষয়টি, সেটি আমরা বলতেই পারবো যে আসলে সিটি কর্পোরেশনের জন্য দায়ী রয়েছেন এবং এর সাথে আরও যারা সংশ্লিষ্ট রয়েছেন, স্টেক হোল্ডার যারা রয়েছে তারা দায়ী রয়েছেন, সে অন্য কেউ দায়ী রয়েছে।
কিন্তু একেবারেই আমরা যারা আপনি সেফটি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করেন, আমরা যারা সাংবাদিকতার সাথে জড়িত রয়েছি, নিশ্চয়ই আমরাও আসলে এর বাইরে কিন্তু নয়। আপনি যেহেতু সেফটি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করেন, আপনিও এর দায় থেকে মুক্ত না। আমরা যারা সাংবাদিকতার সাথে, গণমাধ্যমের সাথে যারা যুক্ত রয়েছি, তারাও নিশ্চয়ই এই যে দায় আমরা আসলে এড়াতে পারি না। সেই জায়গা থেকে আসলে এই ধরনের ঘটনা যাতে, আপনি যেহেতু একেবারে সংশ্লিষ্ট, কাজও করছেন বিষয়গুলো নিয়ে, একেবারে ছোট করে আমরা জানতে চাইবো, যেহেতু সময় আমাদের একেবারেই কম, আসলে কি করা যেতে পারে অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই ক্ষেত্রে আমরা আসলে কি কাজ করতে পারি, এবং সংশ্লিষ্ট যারা রয়েছে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কি উদ্যোগগুলো নেওয়া যেতে পারে, তাহলে কি এই সেফটি আমাদের যারা রয়েছে সোসাইটিতে আমরা যারা এখন বসবাস করছি, তারা আসলে কিভাবে নিরাপদে থাকতে পারে, কি মনে হয় আপনার? ছোট করে জানতে চাইবো আপনার কাছে। জি, একদম ছোট করে যদি বলি, প্রচারণার কোনো বিকল্প নেই। পুরো জাতিকে চেঞ্জ করতে হলে প্রপার অ্যাওয়ারনেসের প্রয়োজন। এই জন্য একটা পদক্ষেপ নিলেই আমাদের বাংলাদেশের অনেক পরিবর্তন করা সম্ভব। জনসাধারণের সম্মুখে প্রতিটি ভবনে, প্রতিটি কমার্শিয়াল বিল্ডিংয়ে, প্রতিটি হসপিটালে, এক কথায় প্রতিটি জায়গায় আপনার ডিজিটাল সাইনেজের মাধ্যমে প্রচারণা বাড়াতে হবে। এইটাতে আমাদের যখন ভবন মালিক ভবন তৈরি করবে অথবা গুদাম তৈরি করবে, কারখানা তৈরি করবে, তাতে আইনে কি বলা আছে এবং সে না করলে আইনের ধারাগুলো কি আছে, যে তার কতটুকু শাস্তি হবে, তার কতটুকু জরিমানা আদায় করতে হবে, সেই অ্যাওয়ারনেসটাকে মানুষের সামনে নিয়ে আসতে হবে। এটা যতক্ষণ না আনবো ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা আইন যখন কোর্টে যায় বা বিচারকের কার্যালয়ে যায়, তখন তাকে একটা কোশ্চেন করে উত্তর দিতে হয় যে, জাজ সাহেব, আমি কিন্তু এই ফায়ার সার্ভিসের আইন সম্পর্কে কোনোদিন অকিবহল না, জানতাম না, আমাকে ক্ষমা করে দেন, এটা আমার জীবনে প্রথমবার হয়েছে। এই একটা কথাই কিন্তু দায় সেরে সে চলে আসে। যদি আমরা এই উদ্যোগগুলো নেই, তাহলে তাকে বলার কোনো সুযোগ নেই আপনি জানতেন না, আপনাকে সরকার এই আইন সম্পর্কে জানায়নি। সে বলে যে ওয়েবসাইটে তো আমরা এই আইন পাই না। তো সব কিছু মিলিয়ে আমি বলবো অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই। পুরো জাতিকে চেঞ্জ করা সম্ভব আমাদের ম্যাক্সিমাম প্রচারণার মাধ্যমে, বাংলায় অডিও অ্যান্ড ভিডিও প্রচারণা। সেগুলো আমরা আরেকটি বিষয় জনাব জাকিরউদ্দিন আহমেদের কাছ থেকে জানতে চাইবো। জনাব জাকিরউদ্দিন আহমেদ, শুনতে পাচ্ছেন তো আপনি আমাকে? জি, আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে যে আমরা এই ধরনের ঘটনা ঘটলেই দেখি যে আসলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি নিয়েও নানান ধরনের প্রশ্ন উদ্দেশ্য রয়েছে, যে সেই কমিটির সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকেও রাখা হয়, যারা অপরাধী, যারা অভিযুক্ত তাদেরকেও রাখা হয়। এই ধরনের অনেক ঘটনা আমরা অতীতে দেখেছি। কিন্তু আমরা যে বিষয়টি জানতে চাই, আসলে এই যে তদন্ত প্রতিবেদন যেটি দেওয়া হয়, সেই প্রতিবেদন নিয়ে আসলে বাংলাদেশে কতটুকু কাজ করা হয়, এবং সেই প্রতিবেদন নিয়ে কাজ করলে নিশ্চয়ই আমরা দেখি যে একের পর এক ঘটনা। আমরা এর আগে দেখেছিলাম যে ভূমিকম্পের একবার বাংলাদেশে প্রবণতা যখন শুরু হয়েছিল, কয়েকটি ভূমিকম্প হয়েছিল, তখন ঢাকায় যেই ভবনগুলো রয়েছে সেগুলো নিয়ে রাজুক অনেক তৎপরতা দেখিয়েছিলেন। একই সাথে চুরিহাট্টায় যখন আগুন লাগলো, তখন আমরা দেখেছিলাম চুরিহাট্টায় ঘটনার পরে অনেক দিন পর্যন্ত অভিযান কিন্তু অব্যাহত রাখা হয়েছিল। এরপর আবার কিন্তু সেসব অভিযানগুলো স্থগিত করে রাখা হয়েছে। এখন আবার এই ঘটনা ঘটেছে, নিশ্চয়ই একটি তদন্ত কমিটি গঠন করা হবে, আবার কয়েকদিন পর্যন্ত তৎপরতাগুলো অব্যাহত থাকবে। এই যে আমরা দেখি যে কয়েকদিন পর্যন্ত ঘটনা ঘটলেই সেটি নিয়ে নাড়াচাড়া দেওয়া, এরপর আবার সেগুলো থেমে যাওয়া। আমরা এর আগে রাজনৈতিক সরকার দেখেছিলাম, এখন একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে, তাদেরও নিশ্চয়ই অনেক দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে আসলে আপনার কি মনে হয় যে আসলে এই যে তদন্ত প্রতিবেদনগুলো নিয়ে আসলে আমাদের কি পরিমাণ কাজ করা দরকার, এবং অদূর ভবিষ্যতে যাতে এই কাজগুলো না হয়, সেক্ষেত্রে সবার সম্মিলিত আসলে যে প্রচেষ্টা, সেই সম্মিলিত প্রচেষ্টা কতটুকু প্রয়োজন বলে মনে হয় আপনার? জি, আসলে তদন্ত কমিটি হয়, প্রতিবারই হয়, কিন্তু তদন্ত কমিটিতে যে আমাদের রিপোর্টটা তৈরি হয়, রিপোর্টে আলোকপাত হয় না অনেক কিছুই, যেটি সংযুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা রিপোর্ট করতে গেলে এটা ম্যান্ডেটরি, বাট আমরা হয়তো পাশ কেটিয়ে যাই। এই জায়গায় আমি অনুরোধ করব, অন্ততপক্ষে এখন তদন্ত কমিটি যাতে খুব নিরপেক্ষভাবে এবং খুব সূক্ষ্মভাবে একটা প্রতিবেদন তৈরি করে, এবং প্রতিবেদনের মধ্যে অবশ্যই থাকতে হবে এই ভবনটার সিটি কর্পোরেশন লাইসেন্সটা দিয়েছে কোন ইন্সপেক্টরের আন্ডারে ছিল, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তাকে লাইসেন্স প্রদান করে থাকলে কোন ইন্সপেক্টর করেছে, এবং সে কিভাবে পরিদর্শন করেছিল। কারণ একজন ইন্সপেক্টর পরিদর্শন করতে গেলে তাকে একটা ফর্ম পূরণ করতে হয়, ওখানে স্পষ্ট লেখা থাকে ফায়ার রেটেড ডোর আছে কিনা, ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে কিনা, ইমার্জেন্সি এক্সিট আছে কিনা, 2 আওয়ার রেটেড ডোর ছিল কিনা। এই যে সবগুলো ব্যাপার, এগুলোর কে দেখেছে? বিস্ফোরক অধিদপ্তর থেকে একটা লাইসেন্স নিতে হয়,
ওইটা কে দিয়েছিল, কখন দিয়েছিল, প্রতিটি পেপার খুঁটে খুঁটে দেখে সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করা উচিত এবং সংশ্লিষ্ট দফতরগুলোকে কারণ দর্শানো উচিত, যেটা এই সরকারের আমলে সম্ভব। যেটা আমরা বারবার শুনেছি, আগে যখন রাজনৈতিক সরকার ছিল তখন হয়তো অনেক চাপের কারণে আলোর মুখ দেখতো না, তাদের রিকমেন্ডেশনগুলো ওই ফাইলের মধ্যেই পড়ে থাকতো, আমরা কিন্তু আর আলোর মুখ দেখতাম না। এই জন্য বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, বাংলাদেশে তাজা প্রাণগুলো যাতে না চলে যায়, আপনারা অবশ্যই অবশ্যই রিকমেন্ডেশন সহ আপনারা এই প্রতিবেদনটা জনসম্মুখে প্রকাশ করতে হবে। আপনাদের এটা যাতে অধিদপ্তরের মধ্যেই থেকে না যায়, মন্ত্রণালয় পর্যন্তই যাতে না থেকে যায়। এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক বেশি উদার হতে হবে, অনেক বেশি কঠিনভাবে সুন্দরভাবে আমাদেরকে এই রিপোর্টটা সবার সামনে প্রকাশ করতে হবে। যে নিশ্চয়ই জনাব জাকিরউদ্দিন আহমেদ, আপনি যেমনটি বলছেন গণমাধ্যমে ঠিক একইভাবে বেশ কিছু বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা সেখানেও এই বিষয়গুলো দেখছিলাম, আসলে কিছু দুর্নীতিবাজ মানুষের জন্যই আসলে এইসব কর্মকাণ্ডগুলো ঘটে, তারা আসলে নিজের স্বার্থে এইসব অবৈধ জিনিসগুলোকে এখানে ব্যবসা করতে দেন, সুযোগ করে দেন। আমরা নিশ্চয়ই আশা করব, আপনিও যেমনটি বলছিলেন যে আসলে এইসব মানুষের বিরুদ্ধে সরকার থেকে শুরু করে সবাই কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহাসচিব জনাব জাকিরউদ্দিন আহমেদ। কথা হচ্ছিল মিরপুরে যে রাসায়নিক গুদামে আগুন লাগলো সেসব বিষয়ে যাতে অদূর ভবিষ্যতে আর না ঘটে। আমরা নিচে কিছু সংবাদ দেখছি। রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না, মির্জা ফখরুল। বাস্তবায়নের উপায় ছাড়াই চূড়ান্ত, সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ। আজ শাহবাগে অবস্থান শিক্ষকদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশি বাধা। রাজধানীতে মানববন্ধনে ডক্টর আবদুল্লাহ তাহের ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে। এবার রয়েছে বাংলাদেশ প্রতিদিন। পুরো অঙ্গার ষোলো প্রাণ, মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকেই, স্বজনদের আহাজারি। বন্দরে নতুন ট্যারিফ, আজ অসহায় জনগণ কষ্টে আছে থেকে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, প্রধান উপদেষ্টাকে চিঠি। চূড়ান্ত জুলাই সনদ দলগুলোর হাতে, উচ্চকক্ষে পিআর, প্রধানমন্ত্রী দলের প্রধান নন, বাস্তবায়ন 7 অঙ্গী কারনামা, বিদ্যমান 4 মূলনীতি বাদ, গাফিলতির কারণে আরও যেন একটি প্রাণও হারাতে না হয়, তারেক রহমানের শোক। মানিকগঞ্জ হয়েছিল মানিকগঞ্জ, চুক্তিতর্কের চিফ প্রসিকিউটর সরাসরি হত্যা নির্দেশে স্পষ্ট হাসিনার কথোপকথনে, 5 দাবিতে মানববন্ধন, জামায়াত সহ 7 দলের কিছু উপদেষ্টা অপকর্মের প্রমাণ আছে। ডক্টর তাহের 100 ভোট আজ, হাড্ডাহাড্ডি লড়াই ছাত্রদল শিবিরের, আরও 5 জনকে হত্যা, গাজায় শান্তি চুক্তিতে ট্রাম্পের সই। দর্শক, আমার হাতের বেশ কিছু পত্রিকা রয়েছে, কিন্তু সংবাদ আমাদের সময় একেবারে শেষ হয়ে যাওয়ার কারণে আমরা সেসব পত্রিকার সংবাদ শুনে আপনাদেরকে জানাতে পারছি না। আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম, পত্রিকাগুলোর মধ্যে দেখলাম যে আসলে রাজনৈতিক সংবাদ এবং বিশেষ করে মিরপুরে যে রাসায়নিক গুদামে আগুন, সেই সংবাদটি আসলে সবগুলো পত্রিকা ছাপিয়েছে। আমরা নিশ্চয়ই আশা করব যে আসলে সরকার এটিকে নজর দেবে এবং এটির পরে যেই আসলে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে, তাহলে অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা করবে না। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।